তেটা আবার কোথায় গেল? নিরঞ্জন জিহাবের রুমে যায়। জিহাব নিরঞ্জনকে দেখে সাথে সাথে নিজের হাত থেকে ফোনটা রেখে দেয়। মা 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 তো তুমি তেকে দেখেছিস? তুই তে কই? গিয়ে দেখো বাইরে, হয়তো ফুটবল অথবা ক্রিকেট খেলছে। ও আবার সে ছেলেগুলোর সাথে গিয়ে খেলছে? হ্যাঁ, তা নয় তো আর কি, দেখাচ্ছি আমি ওকে। পড়াশোনা নেই, কিছু নেই, সারাদিন শুধু খেলা আর খেলা। এই কথা বলে নিরঞ্জন সেই রুম থেকে বেরিয়ে যেতে নেয়। উফ বাবা, বেঁচে গিয়েছি। মা মনে হয় নোটিসই করেনি যে আমি ফোন দেখছিলাম। কিন্তু না, জাব একদমই ভুল ছিল। সেই কথা ভাবা শেষ করতে না করতেই, হ্যাঁ অত হেসেন না, এটা ভেবেন না যে আপনি বেঁচে গিয়েছেন। তেকে খুঁজে এনে পড়তে বসে, তারপর আমি তোকে দেখছি। মা, পড়তে তুই বসলি নাকি? আমি জাব দৌড় দিয়ে গিয়ে পড়তে বসে। আমি আর পাই নাই ছেলে মেয়ে দুটাকে নিয়ে। তখন নিরঞ্জনের সামনে পড়ে যায় সুবিন। হ্যাঁ, আর এই তো একজন আছে, শাসনও করতে দিবে না ঠিক করে। হ্যাঁ, আমি আবার কি করলাম? তুমি আবার কি করলা না? তোমার জন্য তো ছেলে দুটো এরকম হয়েছে। যখন একটু পড়তে বসার কথা বলি, একজনে শাসন করি, তখনই আরে বাবা শাসন করো না তো নিরঞ্জন। এত চিল্লালে তো ছেলে মেয়েটা পাগল হয়ে যাবে। পড়াশোনা করবেই একটা টাইমে না একটা টাইমে, এত চিল্লানোর কোনো দরকার নেই নিরঞ্জন। আর এই কারণে এখন ছেলে মেয়ে দুটা এরকম হয়েছে। একটুও পড়তে বসার নাম নেই, একটু আমাকে ভয় পায় না। তোমার ছেলের রুমে গিয়ে দেখি সে ফোন চালাচ্ছে, আর তোমার মেয়ে সে বাইরে ক্রিকেট অথবা ফুটবল খেলছে। মানে আমি কোথায় যাবোটা কোথায়? আমি তো পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ তো যাও না, পাপ নাই। তুমি চুপ থাকো, তোমার জন্য সবকিছু হয়েছে। এক থেকে বড় হলে ভ্যান চালিয়ে দিতে হবে, আর এক থেকে বড় হলে ভ্যান চালকের সাথে বিয়ে দিতে হবে। কোনো চিন্তা আছে তোমার? ছেলেমেয়েগুলো করছে কি? খেয়ালটা পর্যন্ত তো রাখো না যে পড়ছে নাকি পড়ছে না, পড়তে বসলো নাকি পড়তে বসতো না। আর তখনই তেদের পাশ দিয়ে পানি খেতে খেতে নিজের রুমে যাচ্ছিল। এই তো তুই কইছিলি এতক্ষণ? ও ও আমি তো জিমিনের সাথে ছিলাম। তে দেখ, মিথ্যা কথা বলিস না আমার সাথে, আমি তোকে খুব ভালো করে চিনি। আর জিমি না তোর মতো না, ও বাসায় থাকে, বাসা থেকে পড়াশোনা করে। দাঁড়া, তোরা দুইটা কোনোভাবেই শিক্ষা পাচ্ছিস না, তোদের শিক্ষা করার ব্যবস্থা আমি করছি। এই কথা বলে নিরঞ্জন সেখান থেকে নিচে চলে যায়। এদিকে তেত একটু স্যাড ফেস করে সুবিনের দিকে তাকায়। আমি আর কি করবো মা, তুই বল। হ্যাঁ আন্টি বলুন না, আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বাসায় ডাকলেন, মানে জরুরি কোনো প্রবলেম হয়েছে নাকি? না মা, আসলে আমার তোমার কাছ থেকে কিছু হেল্পের দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ আন্টি বলুন না। দেখো মা, তুমি তো তের ফ্রেন্ড, আর তুমি তাকে খুব ভালো করে চেনো। তে পড়াশোনা একদমই করতে চায় না, মানে একটুও না। আর শুধু তে না, তে যে ছোট ভাই, মানে আমাদের ছোট ছেলে, সেও একদম সেম তের মতোই হচ্ছে আস্তে আস্তে। আগে একটু পড়াশোনা করতো, যখন আমি তেকে রাগ করা শুরু করলাম, আর তোমার আঙ্কেল বাধা দিতে শুরু করলো, যেমন থাক ওদের সাথে চিলিও না, ওরা পড়াশোনা করে নিবে ওদের মতো করে, তখন থেকে ওই গাধাটা ওই গাধিটার মতো হওয়া শুরু করেছে। আর তোমার কাছ থেকে হেল্প চাওয়ার কারণ হলো, তুমি তো ক্লাসে অল টাইম টপ করো, অনেক ভালো স্টুডেন্ট, আমি তের কাছে শুনেছি। তো আমি চাচ্ছিলাম তুমি যদি কিছু একটা করতে পারতে, যার কারণে তে পড়াশোনায় ভালো মন আসতো ওর পড়াশোনায়। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি বুঝতে পারছি আপনার কথা। আমি আমি নিজেও বুঝতে পারছি না কি বলবো, কিন্তু আমার মতে মনে হয় কি, তেকে আর জিহাবকে দুজনকেই একটা প্রাইভেট, মানে দুজনের জন্য একটা প্রাইভেট টিচার রাখা উচিত আপনার। প্রাইভেট টিচার? হ্যাঁ আন্টি, প্রাইভেট টিচার। মানে মনে করেন সে যদি ওদের দুজনকেই বাসায় এসে পড়িয়ে যায়, আবার হোমওয়ার্ক দিয়ে দেয়, সো আমার মনে হয় ওদের পড়াশোনায় একটু মন বসবে তাহলে। কথা তুমি খারাপ বলোনি মা। আচ্ছা তাহলে আমি দেখি আগে কি করা যায়। আচ্ছা আন্টি, তাহলে আর কি হয় সেটাও আমাকে জানিয়েন। হ্যাঁ 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 মা, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ এত উপকার করার জন্য আমার। হ্যাঁ না না আন্টি, এটা তো কিছুই ছিল না। আমি তাহলে আসলাম এখন। মা আসো। এবার দেখবো তোরা কেমন করে পড়াশোনায় ফাঁকি দিস। আর এরকম করে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। আর তোমরা কি মনে করছো জিহাব আর তে এখন পড়াশোনা নিয়ে বেশি ফোকাস দিচ্ছে, তারা পড়াশোনা নিয়ে বেশি ভালো হয়ে গিয়েছে, রাইট? কিন্তু না, এরকম একদমই না। উল্টো তে এমন প্ল্যান করে এমন ভাবে প্রাইভেট টিচারগুলোকে জ্বালিয়েছে যে তারা 2 দিন থেকে 3 দিনের বেশি একজনে টিকতে পারেনি। এই 2 সপ্তাহে ইয়ঞ্জন আর সুবিন মিলে প্রায় 7 থেকে 8
জনের মতো প্রাইভেট টিচারকে এনেছিল বাসায়, মানে তেকে আর ঝপকে পড়ানোর জন্য, কিন্তু কেউই থাকতে পারেনি। আর এবার তো স্বাভাবিকভাবে আমাদের ইয়ঞ্জন ম্যাম আরো বেশি টেনশনে পড়ে যায়, আর সে আবারও এবার জিমিনকে বাসায় ডাকে। কি করবো মা, তুমি বলো। তারপর ইয়ঞ্জন জিমিনকে সবকিছু খুলে বলে। আন্টি বুঝতে পারছি, আমিও দেখে বলেছিলাম যে ও যেন পড়াশোনা একটু ফোকাস দেয়, কিন্তু ও আমার কথা কোনোভাবেই শুনছে না। ও তো সোজাসুজি বলছে আমাকে দিয়ে পড়াশোনা হতো না, কিন্তু আমি তো চাই না ওকে কোনো ভ্যান চালকের সাথে বিয়ে দিতে। এই জন্যই তো বলছি পর 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 পর, কিন্তু উফ, ও তো শুনছেই না আমার কোনো কথা। আন্টি আপনি লাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন। কি ট্রাই করবো মা? প্রাইভেট টিচার এনে, সে হলো আমার কাজিনকে পড়ায় একজন। আমিও তাকে অনেক ভালো করে চিনি, মানে আমাদের ফ্যামিলির সাথেও তার অনেক ভালো সম্পর্ক আছে, প্লাস উনি অনেক ভালো একজন টিচার আর কি। আসলে উনি একজন বিজনেসম্যান, কিন্তু জাস্ট শখের বসে এই পড়ানোটা করছে আর কি, প্রাইভেট পড়ানোটা। কিন্তু সে কি পারবে মা তেকে হ্যান্ডেল করতে? হ্যাঁ হ্যাঁ আন্টি, উনি তে জিহাব দুজনকে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা তাহলে মা তুমি দেখো কি করতে পারো। আচ্ছা আন্টি, তাহলে আমি এখন বাসায় গিয়ে ভাইয়ার সাথে কথা বলে দেখি, মানে ওই ভাইয়াটার সাথে। আর তারপর আমি সে যদি রাজি হয়ে যায় তাহলে তার নাম্বার আপনাকে দিব, আর তারপর আপনি কথা বলে দেখেন। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। ওদিকে ওদিকে, আরে ওদিকে জানা। হ্যাঁ মা, এবার মার। আরে মার না, উফ আমাকে নার্ভাস করিস না তো, মারছি তো ঘোড়ার ডিম। আর যা রুমে বসে কম্পিউটারে গেম খেলছিল। ধুর, এবারও হেরে গেলাম। সবকিছু তোর জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। আমি তো তোকে হেল্প করছিলাম। ঘোড়ার ডিম হেল্প করছিলি তুই। তুই তো আমাকে পুরো নার্ভাস করে দিয়েছিলি, আর এই জন্য আমি খেলতে পারছিলাম না ঠিক করে। দাঁড়া, এবার ট্রাই করে দেখবো। ট্রাই কর। ইয়াপ, তারা গেম খেলছিল, আর ঠিক তখনই রুমে ইয়ঞ্জন আসে। এই যে মিস্টার গরু আর মিস গাধি, তারা গেম পজ করে ইয়ঞ্জনের দিকে তাকায়। কি হয়েছে মা? এটা অফ কর, আর অফ করে পড়তে বস, টেবিলে বস। হ্যাঁ কেন? একটু আগে তো পড়া শেষ করলাম। জাস্ট 10 মিনিট পরে বলছিস পড়া হয়ে গিয়েছে। মা 10 মিনিট না, আমরা 15 মিনিটের মতো পড়েছি। তোরা পড়তে বসলি নাকি? আরে আপু চল না, বেশি কথা না বলে পড়তে বসি। মার হাতে মার খেতে যাচ্ছিস নাকি? এবার তারা দুজনে গিয়ে টেবিলে বসে পড়তে, আর ঠিক তখনই তাদের রুমে ঢোকে। হ্যাঁ বাবা ভিতরে আসো। থ্যাংকস আন্টি। পিয়ার যেহেতু কনফিউজ হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল, তারপর ইয়ঞ্জনের দিকে একবার তাকাচ্ছিল, আর জাঙ্কুকের দিকে একবার তাকাচ্ছিল। মা এটা আমি নিজের পরিচয় নিজেই দিচ্ছি, আমি জিয়ন জাঙ্কুক। আজকে থেকে তোমাদের পড়াবো, আমি আজকে থেকে তোমাদের প্রাইভেট টিচার। তো এবার জিহাবের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে, দূর আবার প্ল্যান করে কিছু না কিছু করে এনাকে তাড়াতে হবে। আরে সমস্যা নেই তে, প্যারা নিস না, এটা তো তোর কাছে কোনো ব্যাপারই না। তে আর জিহাব ঠিকঠাক করে পড়, না হলে কিন্তু তোদের খবর আছে। এই কথা বলে ইয়ঞ্জন সেখান থেকে চলে যায়, আর জাঙ্কুক এবার গিয়ে তাদের সামনে চেয়ারে বসে। সো তোমার নাম জিহাব আর তোমার নাম তে, রাইট? হ্যাঁ। সো চলো এখন শুরু করা যাক। জি স্যার। তারপর তারা পড়া স্টার্ট করে, কিন্তু এদিকে তে আর জিহাব হালকা হলেও পড়ছিল, কিন্তু তে তো কিছুই পড়ছিল না। জাঙ্কুকে একটা নর্মাল পড়াই 7-12 বার করে বোঝানো লাগছিল, মানে এমন না যে তে বুঝতে পারছিল না, তে ঠিকই বুঝতে পারছিল, কিন্তু সেইটা জাস্ট জাঙ্কুকে জ্বালানোর জন্য করছিল, মানে জাঙ্কুক যেন বিরক্ত হয়ে যায়। আর বুঝতে পেরেছো কি? না স্যার, বুঝতে পারছি না। ওকে, তাহলে আবার বোঝাই। কিন্তু স্যার অলরেডি 2 ঘন্টা হয়ে গিয়েছে। আপনি যাবেন না? জাঙ্কুক এবার হালকা একটু তের ফেসের সামনে এসে তের চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে বাসা থেকে বের করার জন্য তো উঠে পড়ে কেন লেগেছ? তো সাথে সাথে অন্যদিকে তাকায়। আর স্যার আপনার বাসায় যেতে হবে না, আমি সেটাই বলছিলাম আর কি। জাঙ্কুক এবার ঠিক করে গিয়ে আবার নিজের চেয়ারে বসে পড়ে। নো প্রবলেম, আমার চিন্তা তোমার করতে হবে না, আমি এখানে তোমাদের পড়াতে এসেছি। তোমরা যতক্ষণে না পড়া বুঝতে পারছো আমি কিসের জন্য যাবো? তে আর জিহাব এবার একে অপরের দিকে এমন ভাবে তাকায় যে তারা নিজেরাই বিপদে পড়ে গিয়েছে। আর এটা সত্যিই ছিল, তারা সত্যি সত্যি নিজেরাই এবার বিপদে পড়ে গিয়েছে। ইয়াপ জিহাব, সো আজকে এতটুকুই। ইয়াপ স্যার। গুড। জিহাব সেখান থেকে উঠে চলে যায়। আর তে, তোমার তো মেবি এটা এখনো বোঝা হয়নি, রাইট? নো প্রবলেম, যদি না বুঝতে পারো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি।
না না স্যার, না না, আমি বুঝেছি। ও ফাইনালি, ওকে, তাহলে তোমার হোমওয়ার্ক হলো, তারপর জাঙ্কুক থেকে হোমওয়ার্ক দেয়। ওকে, আমি তাহলে এখন আসি। জি স্যার। জাঙ্কুক সেখান থেকে চলে যায়, আর সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে চলে যায় জিহাবের রুমে। জিহাব তো তাদের ভয় পেয়ে গিয়ে কেঁপে তের দিকে তাকায়। ও শয়তান একটা, আমি একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি, কি হয়েছে তোর? আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। এই কথা বলেই তে গিয়ে যাবে বিছানায় বসে পড়ে। তোর আবার কি হয়েছে রে? সবকিছু তো ঠিকঠাকই আছে। আরে তোর কাছে কিভাবে করে সবকিছু ঠিকঠাক লাগছে জিহাব? তুই বুঝতে পারছিস না? আরে এই টিচারকে কেমন করে তাড়াবো সেটাই তো বুঝতে পারছি না। ও হ্যাঁ, জাঙ্কুক স্যার। না, আমার কাছে জাঙ্কুক স্যারকে কেমন যেন ভালোই লাগছে, মানে তার পড়ানোর স্টাইলটা অনেক ইজিলি পড়ায়, আর আমার পড়তে ওনার কাছে ভালোই লাগছে। তোর প্রবলেমটা কি ভাই? তোকে তো একটা পড়া জাঙ্কুক স্যার 10 বার বুঝিয়ে দিল, তুই কি এখনো বুঝতে পারিসনি নাকি? আরে আমি তো সেই পড়াটা প্রথমবার বোঝানোর পরেই বুঝতে পেরেছিলাম। আমি তো জাস্ট অ্যাক্টিং করেছিলাম যে আমি বুঝিনি, যাতে সে বিরক্ত হয়ে পড়ানোই বন্ধ করে দেয়। কিন্তু এদিকে তো তারপর সবকিছু উল্টোটা হলো, মানে পরে আমি বিরক্ত হয়ে বলেছি যে আমার পড়া আমি বুঝতে পেরে গিয়েছি, আর তারপর সে মন দিয়ে চলে গেল। জানি না কেন জানোতে, কিন্তু জাঙ্কুক স্যারকে আমার না কেমন যেন সব স্যারের থেকে অনেক ডিফারেন্ট লাগছে। মানে তার মতো টিচার আমি এখন পর্যন্ত দেখিনি। আর মেন কথা বলতে আমি জানি না কেন, কিন্তু তার পড়ানোর স্টাইলটা অনেক ভালো। আমার কাছে তো তার কাছে পড়তে ভালোই লাগছে। আমি আর তোর প্ল্যানে তোর প্ল্যানে কোনো কাজ করব না তোর সাথে। তুই যদি একা কিছু করতে পেরে জাঙ্কুক স্যারকে তাড়াতে পারিস তাহলে তারা, কিন্তু আমি চাই না জাঙ্কুক স্যার চলে যাক। পরে কি হবে? দেখা গেল জাঙ্কুক স্যার চলে যাওয়ার পরে অন্য কোনো ভয়ঙ্কর স্যার আসলো, তখন আরো কোনো ভয়ঙ্কর টিচার, ওই আগের টিচারগুলোর মতো। তুই কি বলতে চাচ্ছিস? তুই আমাকে হেল্প করবি না? না, করবো না। হ্যাঁ, দরকার নেই তোর হেল্পে, এমনিতেও তুই অত হেল্প করিস নি আমাকে। আগের যে টিচারগুলোকে আমরা তাড়িয়েছি, ওখানে তুই জাস্ট আমাকে একটু একটু করে হেল্প করেছিস, আর সবকিছু তো বলতে গেলে আমিই করেছি। এবার একটু আমি করতে পারবো। দরকার নেই তোকে আমার। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। আজকে কলেজে গিয়েছিলে তো? আমি গিয়েছিলাম স্যার, স্কুলে। গুড। আর কে তুমি? আমি উঠতে পারিনি স্যার। হ্যাঁ, বাট উঠতে হবে। যাই হোক, তোমাদের হোমওয়ার্ক কালকে যেগুলো দিয়েছিলাম। ইয়া স্যার, এই যে। তুই তো অবাক হয়ে বড় বড় চোখ করে জিহাবের দিকে তাকিয়েছিল। তুই হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ, করেছি। আর জাঙ্কুক আবার কনফিউজড হয়ে তোর দিকে তাকিয়ে বলে, কেন, তুমি কি করনি নাকি? এবার সাথে সাথে জাঙ্কুকের দিকে তাকায় আর একটু নার্ভাস হয়ে বলে, আমি করতে পাইনি স্যার। আমি বুঝতে পারছিলাম না। ও সমস্যা নেই, বুঝিয়ে দেবো। আর জিহাব, গুড। হ্যাঁ, ইয়াপ স্যার। আর ইয়াপ, এরকম ভাবে 1 সপ্তাহ কেটে যায়। আমাদের জিহাব কিন্তু আস্তে আস্তে আবারও ভালো হয়ে যায়, মানে সে আগে যেরকম ছিল পড়াশোনায় ভালো, সে ওরকম ভালোই হয়ে যায়। কিন্তু দিক কোনোভাবেই ঠিক হচ্ছিল না। যদিও সে এখন হালকা হালকা পড়তে বসে, মানে আগে তো পড়তে বসতোই না, এখন তো হালকা হালকা পড়তে বসে, কিন্তু এখনো সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল না। আন্টি, আজকে তো ভোরে, আসলে আমি সরি জাঙ্কুক বাবা, জিমিন মা, আসলে তে আর জিহাব দুজনে এখন ঘুমাচ্ছে, সো এই জন্যই আমি তোমাদের এই টাইমটাতে ডেকেছি যাতে কথা বলতে পারি আর কি। জি আন্টি, বলুন না। সো আসলে জিমিন মা, তুমি তো সব কিছুই জানতে, আর বলতে গেলে জিহাব এখন সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে, মানে ও এখন পড়াশোনায় ভালোই করছে, কিন্তু তে কোনোভাবেই ঠিক হচ্ছে না। যদিও এখন মাঝে মধ্যে পড়তে বসে, আগে তো পড়তে বসতোই না, কিন্তু ও যে কেমন ভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া স্টার্ট করবে আমি এটাই বুঝতে পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে আন্টি, আই ডোন্ট নো এটা কাজে লাগবে নাকি, কিন্তু আমরা ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ বাবা, বলো। তারপর জাঙ্কুক তার আইডিয়াটা শেয়ার করে। বাবা, আইডিয়াটা তো ভালোই, কিন্তু জাঙ্কুক ভাই, আমার কথা হলো তে ওরকম করবেই বা কেন? মানে ও তোমাকে ফোন দিবেই বা কেন, বা ওর খারাপ লাগবেই বা কেন? জানি না, বাট আমার মনে হচ্ছে। আর আমি যদি কথাগুলো ওরকম ভাবে বলি যে তে খারাপ লাগতে পারে, অথবা বুঝতে পারে যে
পড়াশোনা করা উচিত অথবা এরকম করা উচিত না, তাহলে আই থিঙ্ক এরকম কিছু একটা হতে পারেও। হ্যাঁ বাবা, সমস্যা নেই, তুমি ট্রাই করে দেখতে পারো, ট্রাই করতে তো প্রবলেম নেই। ওকে আন্টি, তাহলে আজকেই ট্রাই করা যাক। তে আর জিহাব যেই টাইমে জাংকুক তাদেরকে পড়াতে আসে সেই টাইমে গিয়ে টেবিলে বসেছিল, কিন্তু 10 মিনিটের বেশি হয়ে যাওয়ার পরও জাংকুক আসছিল না। মা। হ্যাঁ বল। স্যার কি আসবে না নাকি আজকে? জানি না আসবে নাকি। ও, তোর তো খুশি হওয়ার কথা। কেন? পড়া লাগবে না এরকম ভাবে বলো না। আমি স্যারের হোমওয়ার্ক করেছি কত কষ্ট করে, এখন যদি স্যার না আসে তাহলে তো আমার সব কষ্টই একদম পুরো নষ্ট হয়ে গেল। সো তুই এই জন্য স্যার হচ্ছিস? হ্যাঁ, আর কিসের জন্যই বা স্যার হবো। তারপর তে আবার জবের কাছে চলে আসে। কি হয়েছে রে আপু? বুঝতে পারছি না, স্যার কি আজকে আসবে না নাকি? কত কষ্ট করে হোমওয়ার্ক করলাম, কালকেও তো বন্ধ, কালকে তো স্যার আসবেও না। দূর। আর ঠিক তখনই তো শুনতে পায় জাঙ্কুয়ের গলার আওয়াজ নিচে। তে এবার উপর থেকে নিচে উকি দিয়ে দেখতে থাকে। আন্টি, আমার আর পড়ানো সম্ভব না দেখে। হ্যাঁ, কেন বাবা? এদিকে তেল রিয়াকশনও তো সেম ছিল, মানে সে তো প্রচুর অবাক হয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি জিহাবকে ডাকে। শোন জি আন্টি, আমার আসলে আর সম্ভব না। আমি শুধু এমন না যে আমি আর দেখেই পড়াতে পারবো না, আমি আসলে আমার এই প্রাইভেট পড়ানোর লাইফটাই ছেড়ে দিচ্ছি। আসলে আমি বিজনেসটাও সামলাচ্ছিলাম আমার বাবার, সো এখন সে চায় আমি যেন বিজনেসটা সম্পূর্ণ লাইক নিজে চালাই, আর সে এখন আর বিজনেস সামলাতে পারছে না। সো দ্যাটস ওয়াই আমার আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব না আর কি থেকে পড়ানো। আসলে আন্টি, সত্যি কথা বলতে আমার অনেক খারাপ লাগছে, আপনি আমাকে একদম নিজের ছেলের মতো ট্রিট করতেন। আর আসলেই জাঙ্কুক এবার কান্না করতে থাকে, আর ইয়ঞ্জনকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। সাইকি কান্না করছে? মনে হয়। এরকম ভাবে বলো না বাবা, আমি এখনো তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসি। আর তুমি যদি চলেও যাও, এটা মানে এরকম না যে তুমি কখনো আমাদের সাথে দেখা করতে আসতে পারবে না। তুমি যখন খুশি তখন আমাদের সাথে দেখা করতে আসতে পারবে, তুমি যখন ইচ্ছা হয় তখনই আমাদের বাসায় চলে আসতে পারো। না আন্টি, এটা আর পসিবল না। আর মেবি আমাদের আর থাকাও হবে না এখানে, আমাদের মেবি বাইরের কোনো কান্ট্রিতে চলে যাওয়া হবে। সো দ্যাটস ওয়াই। আর আরও একটা কথা আছে, সেটা হলো আমি যদি চাই তাহলে মেবি থেকে আর জিহাবকে পড়ানো সম্ভব হতো, যদিও জিহাব অনেক বেশি ভালো স্টুডেন্ট হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমার মনে হয় তে আমাকে অ্যাকচুয়ালি লাইক করছে না। মানে আমি আসি আর ওকে পড়াই, মানে ও চায় না যে আমি ওকে পড়াই। সো দ্যাটস ওয়াই আমি আর চাচ্ছি না আর কি, শুধু শুধু ওকেও কষ্ট দিতে চাচ্ছি না আর বাবাকেও কষ্ট দিতে চাচ্ছি না। সো দ্যাটস ওয়াই। কিন্তু আন্টি, সত্যি কথা বলতে আমি আপনাকে আর আঙ্কেলকে অনেক মিস করবো। আপনারা দুজনেই আমাকে একদম নিজের ছেলের মতো ট্রিট করেছে। সো না না বাবা, এইভাবে বলো না। তুমি আমাদেরকে ফোন দিয়েও কথা বলতে পারো, সমস্যা নেই। আমি তোমাকে আর জোর করবো না বাবা। থ্যাংক ইউ আন্টি সব কিছুর জন্য। আসি তাহলে। হ্যাঁ বাবা। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এবার ইয়ঞ্জুনা কান্না করতে থাকে। মাও কান্না করছে? মনে হয়। তারা দুজনেই আবার রুমে চলে আসে। আমার মনে হয় স্যারকে কল করে আবারও কিছু তো একটা বলা উচিত, সরি বলা উচিত অথবা ফিরে আসতে বলা উচিত। করতে পারিস সেটা, কিন্তু কি মনে হয় স্যার কি ফিরে আসবে? ট্রাই করতে তো প্রবলেম নেই। এবার জিমিনকে কল করে, আর জিমিনকে কল করে জাঙ্কুকের নাম্বার নেয়। আর তারপর সে জাঙ্কুকে কল করে তো সরি বলে, আর তারপর তাকে ফিরেও আসতে বলে, আর বলে সে এখন থেকে একদম ভালো মেয়ে হয়ে পড়াশোনা করবে। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে জাঙ্কুক ফাইনালি রাজি হয়ে যায়। তারপর সে আবারও থেকে পড়াতে শুরু করে। তো এখন পড়াশোনায় অনেক ভালো হয়ে গিয়েছে, আর জিহাব তো হয়েছে। সবকিছু এরকমই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই একদিন জাঙ্কুক তে আর জিহাবকে পড়াচ্ছিল, ঠিক তখনই সেখানে ইয়ঞ্জুন আসে। তে একটু তুই রেডি হয়ে একটু নিচে আয়। হ্যাঁ, রেডি হয়ে নিচে যাবো মানে?
জাঙ্কু বাবা, তে এখন আর পড়তে পারবে না, তুমি শুধু জিহাদকেই পড়াও, সমস্যা নেই। আসলে তেকে নিচে দেখতে এসেছে। হ্যাঁ, দেখতে এসেছে মানে? তুই রেডি তো আগে হ, রেডি হ, আয় আমার রুমে আয়। তারপর নিরঞ্জন তো তেকে নিয়ে নিজের রুমে চলে যায়। তে তো কিছুই বুঝতে পারছিল না। মা তুমি বলবা তো আগে হচ্ছেটা কি? আরে বাবা, আমরা তো তোকে এখনই বেরিয়ে দিচ্ছি না, জাস্ট তোকে দেখতে এসেছি, নিচে যেতে তো প্রবলেম নেই। ওফ গড। তারপর নিরঞ্জন তেকে রেডি করিয়ে নিয়ে নিচে যায়। ভাবি, ভাইয়া এই যে হলো আমার মেয়ে তে। ও মা, কি মিষ্টি দেখতে। মা আসো আসো, আমার পাশে বসো। তে গিয়ে তাদের পাশে বসে। আমার কাছে কিন্তু একদমই নার্ভাস হওয়ার দরকার নেই মা। তে একটু মুচকি এসে হালকা করে মাথা নাড়ায়। তারা তো এরকম ভাবে টুকিটাকি কথা বলছিল, ঠিক তখনই জাঙ্কুক নিচে নেমে এসে আমার পাশে বসে। তাদের তে তো অনেকটাই কনফিউজ হয়ে যায়। আর তারপরে আরো কনফিউজ তো হয় তখন, যখন জাঙ্কুক আয়নকে আর জিনকে মা বাবা বলে ডাকে। মানে? আর তখন ইয়ঞ্জন বলতে থাকে, আমি ক্লিয়ার করে বলছি তে, ওয়েট। তাহলে প্রথম থেকে বলি, মনে আছে একবার জাঙ্কুক বলেছিল যে সে আর এখানে, আমাদের এখানে আর পড়াতে আসতে পারবে না, তাই বিজনেসের জন্য। হ্যাঁ, এগুলো সব কিছু আমার, জাঙ্কুকের আর জিমিনের প্ল্যান ছিল। হ্যাঁ মানে? আমরা জাস্ট চাচ্ছিলাম তুই যাতে পড়াশোনায় একটু ফোকাস দিস, মনোযোগ দিস, ভালো স্টুডেন্ট হস, সেই জন্য। কি? বাট এটা তোর ভালোর জন্যই ছিল তে, আর এটা তোর অনেক ভালো হয়েছে। সো ইয়া, আর এই বিষয়টা আমি আসলে আগে জাঙ্কুককে এই বিষয়ে বলি, জাঙ্কুককে একটা প্রপোজাল দিই, আর জাঙ্কুক তারপর বলে সে বাসায় কথা বলে জানাবে। আর তারপর জাঙ্কুক বাসায় কথা বলে, আর তারপর আমি ভাইয়া ভাবির সাথে কথা বলি। মানে জাঙ্কুক বাসায় কথা বলার পরে ভাইয়া ভাবি আমাকে ফোন দেয়, আর তারপরই এগুলো। বাট আমার মাথায় কিছু ঢুকছে না। আর এগুলো কি জিমিনও জানে? হ্যাঁ, রিয়াকশন দেখে তো সেখানে সবাই হাসতে থাকে। আর জিহাপও ততক্ষণে সেখানে চলে এসেছিল, জিহাপও হাসতে থাকে। আর ঠিক তখনই, আন্টি আঙ্কেল, আই এম সরি, আমি কি লেট করে ফেলেছি? এবার এগিয়ে গিয়ে জিমিনের দিকে তাকায়। তোকে তো আমি